এই নির্বাচনটি যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি। সদ্য সমাপ্ত বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দেশীয় গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপ ইতোমধ্যে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা বলেছেন এটা একদলীয় এবং একপাক্ষিক নির্বাচন হয়েছে, এখানে কোনো বিরোধী মতের স্থান ছিল না এবং নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যায় না। তখনই আওয়ামী লীগের মূলত মাথা খারাপ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে যখন কেউ সত্য কথা বলে তখনই তারা ভিন্ন মানুষের দালাল হয়ে যায়। আপনার জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার, অবাধ সুষ্ঠু নির্বাচনকে সবকিছুকে আপনারা হরণ করে এক দলীয় কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের নির্বাচন নিয়ে একই বিবৃতি দিলেন আন্তর্জাতিক মহল, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচনকে কেন্দ্র করে নতুন তথ্য দিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করছে। 98% পিপল দে বয়কট দিস ইলেকশন। আপনি যদি হিসাব করে দেখেন 2% ভোটাররাও উপস্থিত হয়নি। সেরকম একটি বিতর্কিত নির্বাচনকে জায়েজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। কিন্তু সেই সময় টিআইবি এখানে প্রকাশ করেছে যে বাংলাদেশের 241টি আসনে পর্যন্ত কোনো নির্বাচনই হয়নি, সেই সকল জায়গায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। মাত্র তাদের ধারণা মতে 61-62টি আসনে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগের প্রার্থী এবং তার মধ্যেও 50% জায়গায় শুধুমাত্র ভোট কারচুপি, সেখানে ভোটের উপরে মানে যত ধরনের অনৈতিক আচরণ থাকা দরকার সবগুলো সেখানে সংগঠিত হয়েছে। তাহলে 241টি আসনে যদি নির্বাচন না হয়ে থাকে আর বাকি কয়েকটি আসনে সেখানে যদি সকল আসনগুলোতে কারচুপি এবং তাদের মধ্যে রক্তারক্তি, হানাহানি এবং ভোট কারচুপি থেকে শুরু করে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে, সেটা কোনো নির্বাচন হতে পারে না। তারা বলেছেন এটা একদলীয় এবং একপাক্ষিক নির্বাচন হয়েছে, এখানে কোনো বিরোধী মতের স্থান ছিল না এবং নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যায় না। তখনই আওয়ামী লীগের মূলত মাথা খারাপ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে যখন কেউ সত্য কথা বলে তখনই তারা ভিন্ন মানুষের দালাল হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ যদি এখন পাকিস্তান থেকেও ফুলের তোড়া নিয়ে শেখ হাসিনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে তখন সেটা জায়েজ হয়ে যায়, আম পাঠালে জায়েজ হয়ে যায়। কিন্তু যদি বিএনপি কিংবা বিরোধী মতের মানুষের পক্ষে সত্য কথা কেউ বলে তখন সেটা হারাম হয়ে যায়, কারণ আওয়ামী লীগের এটা যায় না। আপনি দেখেন গতকালকের পর্যন্ত একটি নিউজ আপনার কাছে, সেটা যদি একটু থেকে থাকে আপনি মানব জমিনে গিয়ে দেখতে পারবেন যে একজন নির্বাচন কমিশনার এই যে আউয়াল সাহেব, তিনি বলছেন গতকালকের এই রিপোর্টটা আপনি দেখেন, তিনি বলছেন কি যে নির্বাচনের উপরে, বর্তমান নির্বাচন পদ্ধতির উপরে জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। এই যে একজন নির্বাচন কমিশনার, তাদের এই বক্তব্য, তার এই কত পার্সেন্ট কি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছে, আমি সে নিয়ে বিতর্ক করে নতুন সময় নষ্ট করতে চাই না। কিন্তু দেখেন নির্বাচনের পরে হলেও তাকে বুঝতে বাধ্য হয়েছেন যে নির্বাচন পদ্ধতির উপরে জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে নির্বাচনটা কার জন্য? নির্বাচন তো জনগণের জন্য। যেই জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে সেই জনগণের উপরে ধোঁকা দিয়ে আপনারা নির্বাচন করে 1600 কোটি টাকা নষ্ট করে বাংলাদেশের সমগ্র নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন এবং সেটাকে বাস্তবায়ন করে শেখ হাসিনাকেই এখন পর্যন্ত আপনি রেখেছেন। আপনি সাগর ভাই বলেন, সাংবাদিকদের প্রশ্ন করতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বলতে পারবেন যে বাংলাদেশের নির্বাচন তো হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে, আজ পর্যন্ত বাংলাদেশের একটা বিরোধী দলের নাম বলেন যে বাংলাদেশে নির্বাচন হয়েছে, নির্বাচনে সরকারি দল হয়েছে আওয়ামী লীগ, বিরোধী দল হয়েছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নিজেরাই নিজেদের লেজে কুপুরে অবস্থা করে ফেলেছে। তারা এখন 650-র অধিক সংসদ সদস্য নিয়ে তারপরে বাংলাদেশ চালাচ্ছে। একদিকে তাদের আইনমন্ত্রী সেটার ব্যাখ্যা জানে না, অন্যদিকে তাদের নিজেদের পার্লামেন্ট মেম্বাররা জানে না, অন্যদিকে শেখ হাসিনা গোপালগঞ্জে গিয়ে বলে আসে যে আমাদের উপায় ছিল না, তাড়াহুড়া করতে হয়েছে, কারণ আমাদেরকে এই বাংলাদেশের তাদের নাকি ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আজকের সাগর ভাই এই জায়গায় দেখেন, যখন আমরা দাঁড়িয়ে কথা বলছি আওয়ামী লীগ তখন নৌকা উপহার দিয়ে আমেরিকান রাষ্ট্রদূত সহ বিভিন্ন জায়গায় তাদেরকে ডেকে ডেকে তারপরে সেখানে মিথ্যাচারের নতুন রাজনীতি শুরু করেছে। কিন্তু এট দ্য সেম টাইম গতকালকে যদি আপনি দেখেন, সম্ভবত আপনি যুগান্তরে সেই রিপোর্টটি পাবেন, আমি আপনাকে পত্রিকাটা একটু দেখা দিচ্ছি, তারপরে আমি বিশ্লেষণ করছি। এখানে দেখেন, এই যে দেখেন যুগান্তরের রিপোর্ট, তার ওখান থেকে যারা স্টেট ডিপার্টমেন্ট থেকে সবসময় যারা কথা বলে, সেই জায়গা থেকে আমেরিকার পক্ষ থেকে যারা কথা বলে, তাদের সেই মধ্যে একজন হচ্ছে আপনি দেখেন ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, দেখেন তিনি যে বলেছেন যে 7ই জানুয়ারির এই নির্বাচনকে নিয়ে প্রশ্ন করা হয়েছে তার কাছে যে বাংলাদেশের ব্যাপারে আপনাদের মতামত কি, যুক্তরাষ্ট্র কি এই নির্বাচনকে স্বীকৃতি দেয়, তিনি এই প্রধানমন্ত্রীকে কি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে, একটা প্যারা দিয়েই আমি বলতে চাই। তাকে বলা হয়েছে যে ম্যাথিউ মিলার, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে জানতে চাই
আপনারা বলেছেন বাংলাদেশে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য হয়নি, তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন, তা হলো নো নো নো। তাহলে আপনি এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে, বাংলাদেশকে কোন রাষ্ট্র কোন জায়গা থেকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়? এই নির্বাচনটি যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি। সদ্য সমাপ্ত বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দেশীয় গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপ ইতোমধ্যে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে, যার দরুন আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি, অংশগ্রহণমূলক হয়নি মর্মে বিবৃতি প্রদান করেছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। গতকাল বাংলাদেশের একটি স্যাটেলাইট গণমাধ্যমে ব্যক্তি উদ্যোগে নেওয়া যাচাই প্রক্রিয়ায় অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি বলেন, নির্বাচন কমিশন নিজেই সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষে নির্বাচনে কারচুপি করার প্রবণতা একটি স্বাভাবিক বিষয় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীনরা চাইবে নির্বাচনে নিজেদের ভোট ব্যাংক বৃদ্ধি করতে, সেজন্য তাদের থেকে অসৎ উপায় অবলম্বন করাটা স্বাভাবিক, কিন্তু একটি স্বাধীন কমিশন ক্ষমতাসীনদের পক্ষপাতিত্ব করে তার অধীনস্থদের মতো আচরণ করে ওঠাটা বিব্রতকর। বক্তব্যের এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, নির্বাচনে বিএনপি আসেনি তা নিয়ে কোনো কিছু যায় আসে না, এমনকি মোট ভোটারদের 20% থেকে 30% নিজেদের মতামত দিয়েছে, এটুকু অসমীচীন নয়। যারা এসেছেন তারা নিজেদের মতামত দিতে পারলে কিনা এবং তাদেরকে জোর করে ভোট দেওয়াতে বাধ্য করা হলো কিনা সেটি খতিয়ে দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেটি না করে মাত্র 1 ঘন্টার ব্যবধানে একটি আনুমানিক সংখ্যাকে প্রতিষ্ঠিত করায় যে অভিপ্রায় নির্বাচন কমিশন করেছেন সেটি নিন্দনীয়। আলোচনার এক পর্যায়ে তিনি বাংলাদেশি গবেষণা সংস্থা টিআইবির প্রতিবেদনকে নির্ভরযোগ্য উল্লেখ করে বলেন, কোন প্রক্রিয়ায় তারা প্রতিবেদনটি দাখিল করেছে সেটি আমার এখনো পড়া হয়নি, তবে গণমাধ্যমে আসা খবরের বরাতে আমি যতটুকু তথ্য পেয়েছি তাতে টিআইবির গবেষণা থেকে উঠে আসা আলোচ্য বিষয়গুলো আমার কাছে নিষ্ঠ মনে হয়েছে এবং একই সাথে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানকে কর্তৃক এমন বিপরীতমুখী প্রতিবেদন নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন কমিশনকে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা যদি সার্বভৌমত্ব বিক্রি করতাম তাহলে তো আমরা প্রভুদের কথা শুনে কাজ করতাম। আমরা নিজস্ব শক্তিতে, নিজস্ব মেরুদণ্ডে, এই জনগণ হচ্ছে আমাদের সবচাইতে বড় অবলম্বন, তার উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করেছি। আমরা কোনো প্রভুর আশীর্বাদ দিয়ে আমরা রাজনীতি করিনি। যারা প্রভুর আশীর্বাদ দিয়ে রাজনীতি করে তারাই সার্বভৌমত্ব বিক্রি করে। আজকে আমরা নদীর পানি আনতে পারি না, আমাদের টিপাইমুখ বাঁধ, আমাদের পদ্মা বাঁধ, আমাদের তিস্তা বাঁধ আটকে রেখেছে। এই শুকনা মৌসুমে হাহাকার করছে তিস্তা নদী, ধলেশ্বরী নদী, সুরমা নদী, পদ্মা নদী। আপনারা একটা কথাও বলতে পারেন না এটার জন্য। এতবার ভারত যান, ভারত নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশ আর ইন্ডিয়া। কই এক বালতি পানি, এক বোতল পানি তো আপনারা আনতে পারেননি তিস্তা নদীতে, পদ্মা নদীতে, সুরমা নদীতে, কুশিয়ারা নদীতে। আর বড় বড় আপনারা কথা বলেন, বর্ডারে প্রতিদিন বাংলাদেশিদেরকে হত্যা করা হচ্ছে। কই একটা স্টেটমেন্ট, একটা বিবৃতি দিতেও আপনারা ভয় পান, কারণ আপনারা হচ্ছে সার্বভৌমত্ব বিক্রি করা দল। আর যার কারণেই আপনার জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার, অবাধ সুষ্ঠু নির্বাচনকে, সব কিছুকে আপনারা হরণ করে এক দলীয় কর্তৃপক্ষ হয়েছেন শেখ হাসিনা। তিনি আজকে সম্রাট, তিনি আজকে মহাসুলতানে পরিণত হয়েছেন। পরিণত হয়ে তার কথায়, তার ইশারায় দেশ চলতে হবে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।